আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু, মহাকাল ধূমকেতু। নজরুল নিজের আগমনের পরিচয় এইভাবে দিয়েছিলেন। ধূমকেতুর মতো তার আগমন, তিনি সারা বিশ্বকে, তার নিজের স্বদেশকে, স্বদেশের মানুষকে চমকে দিয়েছিলেন তার সৃষ্টির বৈভব দিয়ে। শুধু দর্শক, চ্যানেল আইয়ের চিরঞ্জীব নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দেখেছি যে রাস্তায় রাস্তায় জনতার কণ্ঠে, ছাত্রদের কণ্ঠে নজরুলের গান, বিদ্রোহের গান, বিপ্লবের গান। নজরুল নিজেই বলেছিলেন, আমি শুধু এই দেশের, এই কালের, এই সমাজের নই, আমি সব দেশের, সব কালের, সব মানুষের। অর্থাৎ যেখানে অন্যায় অবিচার, সেখানেই নজরুল বিদ্রোহ করেছেন, সেখানেই নজরুল রুখে দাঁড়িয়েছেন। প্রিয় দর্শক, আজকে আমাদের আয়োজনে আছেন দেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী, নজরুল গবেষক, অনুবাদক ডক্টর নাশিদ কামাল। সঙ্গে আছেন দেশের বিশিষ্ট কবি, জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, তিনি নিজেও একজন নজরুল গবেষক, হাসান হাফিজ। নজরুল আমাদের এই সময়ে যে বিপ্লব সংগঠিত হলো ছাত্র জনতার, সেই বিপ্লবে আমরা দেখেছি হাসান হাফিজ ভাই যে নজরুল তার গান দিয়ে মনে হচ্ছে কিনা নজরুল সরাসরি উপস্থিত, তার গান গাইছে মানুষ। জাগো অনশন বন্দি ওঠেরো যত দুর্গমগিরি কান্তার মরু কারার ওই লৌহ কপাট, এই গানগুলো গাইছে। আমার তো মনে হয় জাতীয় কবি হিসেবে কবি নজরুলের এই প্রথম হয়তো সত্যিকারের সর্বপ্লাবী একটা অভিষেক ঘটলো। আসলে একটা অসাধারণ একটা বিস্ফোরণ, যেটা গণবিস্ফোরণ, যেটা নজরুল স্বপ্নে দেখেছিলেন। তারুণ্যের যে উদ্বোধন, তারুণ্যের শক্তি, যেগুলি অন্যায়কে, অসাম্যকে, বৈষম্যকে, বিশৃঙ্খলাকে দূরীভূত করবে, ভেঙে তছনছ করবে নতুন সৃষ্টির উল্লাসে, সৃষ্টি সুখের উল্লাসে নজরুলের ভাষায়, সেটা কিন্তু আমরা এই প্রথম প্রত্যক্ষ করলাম। সুতরাং এটা একটা বিশাল বাকবদলের ঘটনা। সেখানে নজরুলের থেকে যে আমরা প্রেরণা পেলাম, সেটাও আমাদের জন্য একটা বিরাট অর্জন বলে আমি মনে করি, এবং ভবিষ্যতে আরও পথ দেখাবে নজরুল চর্চাটা, এটাতে একটা নতুন মাত্রা পাবে বলে আমি মনে করি। আমি নাশিদ আপার কাছে যাব। আপনি, আপনার পরিবারেই নজরুলের যে চর্চা, আমরা আব্বাস উদ্দিনের কথা জানি, এবং আপনার চাচা, আমরা মোস্তফা আব্বাসীর কথা জানি, আপনার ফুপু ফেরদৌসী রহমানের কথা জানি, তারা সবাই বিখ্যাত সব শিল্পী। আপনিও সেই ধারায় আমাদের দেশে নজরুলকে চর্চা করছেন আজীবন। তো আপনার জীবদ্দশায় কি আপনি নজরুলের যে এই যে জনগণ যে আর কারোর গানই তো গাইলো না এবার, খালি নজরুলের গানই কেন গাইলো? একদমই তাই। কবি কাজী নজরুল ইসলামকে যেই রূপে বাংলাদেশে দেখতে চেয়েছিলাম, মনে হলো আজ আমি একটা সম্পূর্ণতা পেলাম। কারণ অনেক বছর ধরে আমরা বলেই আসছি যে কবি কাজী নজরুল ইসলাম খুব প্রাসঙ্গিক আমাদের যেভাবে জীবনে, আমাদেরকে সব ব্যাপারে আন্দোলিত করেছে, সেভাবে তাকে আমরা সামনে আনতে পারছিলাম না। আজকে তারুণ্যের মধ্য দিয়ে ধূমকেতুতে 1926 সাল, আমাদেরও এসে যাচ্ছে 2026 আর 2 বছর পরে। তাহলে চিন্তা করেন, 98 বছর আগে উনি যে কথাগুলো লিখে গেছেন, সেই কথাগুলো আজও প্রাসঙ্গিক হচ্ছে। 100 বছর ধরে উনি লিখছেন। উনি বলছেন যে তোমরা এইভাবে তারুণ্যকে তোমরা দাম দাও, এবং তারুণ্য মানে বয়সের সাথে তারুণ্যর কোনো মানে সামঞ্জস্য না। অনেক মানুষ যাদের অনেক বয়স হয়েছে তারাও তরুণ হতে পারে, কারণ তারা ভাবনায় তরুণ। আবার অনেক তরুণ যাদের বয়স 17-18, তারা বুড়োর মতন যদি তারা ব্যবহার করে, তাহলে তাদের তারুণ্য তাদের কাছে পৌঁছায়নি। এই তারুণ্যকে আমাদের প্রাধান্য দিতে হবে, এবং দেশ গড়ার ওরাই হচ্ছে পথিকৃৎ। কি জিনিস আমরা দেখে গেলাম। দুর্দান্ত। আপনি যদি ওই রক্ত নিশি ভরে দুটো লাইন একটু গিয়ে শোনান না আপা। চল চলটা শোনাই। আচ্ছা, চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। অনিন্দিতা কাজী আমাদের সঙ্গে যুক্ত আছেন এই নজরুল স্মরণ অনুষ্ঠানে। আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। প্রিয় দর্শক, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী আমাদের সঙ্গে আছেন। আমাদের এই সম্মানিত অতিথির কিছু কথা আমরা শুনবো। আমার দাদু কাজী নজরুল ইসলাম, মানে আমার ঠাকুরদা, তার সঙ্গে আমার পরিচয় খুব ছোটবেলায়, আমার গানের খাতায় আর কবিতার বইয়ের পাতায়। ক্রমশ যত বড় হয়েছি তাকে জেনেছি পারিবারিকভাবে, এবং অবশ্যই তার লেখার মধ্যে দিয়ে, তার সাহিত্যের মধ্যে দিয়ে, এবং জেনেছি যে তিনি একজন স্বতন্ত্র মানুষ, এবং তাকে নিয়ে গর্ববোধ করেছি। তিনি আমার দাদু। বর্তমানে আমরা যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি,
বাংলাদেশ, প্রতিবেশী দেশ, সারা বিশ্ব জুড়ে যে অস্থিরতা, এই কঠিন সময় কাটানোর জন্য যাকে কান্ডারি হিসেবে সব সময় মনে হয় যে আমরা সঙ্গে রাখি, যার কথা মনে পড়ে, যার লেখার কথা মনে পড়ে, যার কলমের আঁচড়ে যিনি বদলে দিতে পারতেন দেশ, গোটা পৃথিবীটা। তিনি প্রমাণ করেছিলেন অসির চেয়ে মসি বড়। তারুণ্যের প্রতীক নজরুলের আবির্ভাব ছিল এমনই ধূমকেতুর মতো। পল্টনে গিয়ে তার মনে হয়েছিল আকাশের মতো বাধাহীন, ঝঞ্ঝার মতো উদ্দাম তরুণ রায় উষার দুয়ারে আঘাত হেনে তিমির রাত টুটে দেশে রাঙা প্রভাত আনতে পারবে। সেই সময় দুঃখুর মনে হয়েছিল যে মানুষের ধর্ম আলাদা হলেও মানুষের মন কিন্তু এক, মানুষের মন কিন্তু আলাদা নয়। এবং ছোটবেলা থেকে তার মনে সেটা গেঁথে গিয়েছিল। এবং তিনি যখন বড় হয়েছিলেন তখন তার মনে হয়েছিল যে তিনি মানুষের কবি। তিনি তাই লিখতে পারেন গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে দেখো সখা, খুলে দেখো নিজ প্রাণ। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির গাবা নাই। তিনি প্রত্যেক ধর্মের অন্তর্নিহিত সৌন্দর্যকে উপভোগ করেছিলেন। তিনি যখন মা আমিনার কথা বলছেন, তিনি বলছেন, তোরা দেখে যায় আমি না মায়ের কোলে, তোরা দেখে যায় আমি না মায়ের কোলে, মধু পূর্ণিমারে শেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে। তিনি যখন আবার শ্যামা মায়ের কথা বলছেন, তিনি বলছেন, শ্যামা মায়ের ভেলায় চড়ে কাল নদীতে দুলি, শ্যামা মায়ের ভেলায় চড়ে কাল নদীতে দুলি, ঘাটে ঘাটে ঘটে ঘটে সুরের লহর তুলি, আমি কাল নদীতে দুলি। তিনি লিখেছেন, রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এই রক্ত লেখা। বড় কথা বড় ভাব আসে না কো মাথায় বন্ধু বড় দুঃখে, অমর কাব্য তোমরা লিখিও বন্ধু আছো যারা সুখে। দাদু বোধহয় তিনি দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ ছিলেন বলেই তিনি লিখতে পারবেন যে যেদিন আমি চলে যাব হয়তো বড় বড় সভা হবে, কত প্রশংসা বেরোবে আমার নামে, দেশত্যাগী বিদ্রোহী বীর টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। সেই শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ বাসরে বন্ধু তুমি যেন যেও না, যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। যদি মাটিতে পড়ে থাকা পায়ের পেশা একটি ফুল পাও, সেটিকে বুকে ধরে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকী গন্ধ বিধুরধু। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যাবে যবে ফুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। অনিন্দিতা কাজী, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অসাধারণ বললেন। আবারও দেখা হবে কোনো এক অনুষ্ঠানে, ভালো থাকবেন। সুভাষ বসু বলেছিলেন যে নজরুল একটা জ্যান্ত মানুষ। আমরা যখন কারাগারে যাব তখনও নজরুলের গান গাইব, গান গাইব বলেছেন। আমরা যখন বিজয়ের জন্য মিছিল করব তখনও নজরুলের গান গাইবো, যখন বিজয়ী হয়ে ফিরবো, যুদ্ধ থেকে ফিরবো, তখনও নজরুলের গান গাইবো। একটা গল্প আমার বলতে খুব ইচ্ছা করে, যখন 1946 সালে কলকাতার সেই রায়টগুলো হচ্ছে, এটা আব্বাস উদ্দিনের বই থেকে পাওয়া, যে উনি তখন তার স্ত্রীকে বললেন যে আমার একটা বাসা আছে কুচবিহারে, ওটার কাগজপত্র তোমাকে দিয়ে গেলাম, আজকে আমি ট্রাক নিয়ে গান করতে যাচ্ছি কবি কাজী নজরুল ইসলামের গান। উনি বেরিয়ে গেলেন, নজরুল তখন অসুস্থ, উনি গান করছেন, মোরা কি বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান,
মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। অর্থাৎ সেই বয়সে ওনারা নিজের জীবন দিতেও প্রস্তুত। যে পতাকা- পশ্চিমবঙ্গে যে বিপ্লব হচ্ছে সেখানে হ্যাঁ, নজরুলের গান গাইছে। সেখানকার লোক বারবার বলছে যে তোমাদের দেখে আমরা শিখছি। আমি আমাদের হাসান হাফিজের কাছে যাব। স্বাধীনতার পরবর্তীকালে আমরা দেখেছি সংবাদপত্রে মত প্রকাশের যে স্বাধীনতাটা হরণ করা হচ্ছে, তার যে ধূমকেতু পত্রিকা বের করলেন সেখানে কিন্তু তিনি সব কথা বলেছিলেন এবং গ্রেপ্তার হয়েছিলেন। নজরুল তো সাংবাদিক হিসেবে অসাধারণ ছিলেন। কমরেড মুজফ্ফর আহমেদের সঙ্গে মিলে অনেকগুলি পত্রিকা বের 3টি করেছেন। পত্রিকা বের করেছেন, গণবাণী, লাঙ্গল, তারপরে যুগান্তর, যুগবাণী। যুগবাণী। তো নজরুল কিন্তু কাব্যিক একটা ধূমকেতু। সম্পাদকীয় লিখতেন, সেটা খুবই সুন্দর ছিল এবং বড় বড় সংবাদকে সংক্ষেপ করে এটা পড়ছিলাম কমরেড মুজফ্ফর আহমদের স্মৃতিকথার মধ্যে, খুব সুন্দর করে লিখতেন এবং অসম্ভব জনপ্রিয় হয়েছে। আর নজরুলের মতো এত বড় অসাম্প্রদায়িক লেখক তো বাংলা সাহিত্যে কেন, পৃথিবীর ইতিহাসেও বিরল। বাংলা সঙ্গীতকে যেইভাবে সমৃদ্ধ করে সারা পৃথিবী মন্থন করে বিশ্ব সঙ্গীতকে যে আত্মস্থ করে নিজের মতো করে বাংলার মাটিতে গর্ভে নিয়ে এসেছেন, এবং হ্যাঁ। গজল থেকে শুরু করে কত কিছু এবং অসাধারণ সব মানে শ্যামা সঙ্গীত লিখেছেন, তাই না? অনেক অন্য কবি আছে যাদের মন বড়, তারা সেকুলার, কিন্তু সেই কথাগুলোকে হিন্দু বা মুসলমান এই দুটো শব্দ দিয়ে তারা কিন্তু চর্চা করেনি। নজরুল তো নিজেই বলছেন না, ডিরেক্ট বন্দনা বলেছেন। মুসলিম ওই জিজ্ঞাসা জিজ্ঞাসা কোন করুন। এবং তিনি শিল্পের যে মান তার কবিতায় কতটা রক্ষিত হবে কি হবে না ওটা উনি ভাবেননি। উনি বলছেন বাঁচি বা না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে অমর কাব্য তোমরা লিখিও যাহারা রয়েছে সুখে। একেবারেই তাই। তিনি এটা কাদেরকে নিয়ে, ওই সময়ে যারা মানে একটু উচ্চবিত্ত কবি যারা মনে করতো যে নজরুলের শিল্পচর্চা ঠিকমতো হচ্ছে না, তার কবিতায় অসির ঝংকার, তাদের বিরুদ্ধে নজরুল এই কথা বলেছিলেন। কিন্তু কালক্রমে এখন দেখলাম নজরুলের সেই সরাসরি কথা মহান শিল্প হয়ে উঠেছে, সেটাই মানুষের বাঁচার অবলম্বন হয়ে উঠেছে। এবং এই যে কথাগুলো যে উনি মন্দির মসজিদ যে একটা আর্টিকেল, সেটার মধ্যে উনি সম্পাদকীয় এটাতে উনি লিখছেন যে একটা মহিলা, সে ছোট বাচ্চা নিয়ে সে ভিখারি, তারপরে 3 দিন পরে উনি গিয়ে দেখেন সেই বাচ্চাটা মারা গেছে এবং সেই ভিখারি তখনও ওখানে ভিক্ষা করছে। এবং উনি বলছেন যে এই যে মানুষটা ভিখারি হয়েছে সেটার দায় আমার, কেন আমি কি নীতিগুলা করেছি যার কারণে এই মানুষগুলো বঞ্চিত হয়ে ভুখা হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তো সেই কথাগুলো তো আজকে আবার আমাদের সামনে আসছে যে আমরা এমন নীতি করেছি যে বড় লোকরা বড় লোক হচ্ছে এবং গরিবরা গরিব হচ্ছে, শোষণের নীতি। সেই জায়গায় তো আমাদেরকে নজরুলকে বারবার আনতে হবে। আমি হাসান হাফিজ ভাইয়ের কাছে যেতে চাই যে এর আগে কিন্তু কেউ বলেনি। অমর্ত্য সেন বললেন, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এটি ছিল রেনেসার মূল মন্ত্র। একেবারেই তাই। নজরুল যে দূরদর্শী ছিলেন এবং নজরুলের প্রজ্ঞা যে কত পরিপক্ক ছিল এবং সেটা আমরা কিন্তু 100 বছর পরে দেখতে পাচ্ছি, তাই না? এবং উনি জিনিয়াসটাকে স্বীকার করাটাও অন্যদের জন্য সেটা খুব কিন্তু উনি কঠিন ফোর্সই হয়ে করতে যাচ্ছে, তাই না? পেরেছিলেন। সেটা এই তারুণ্যের যে আমি বললাম যে বিস্ফোরণটা ঘটেছে, এটাকে সংহত করে নজরুল চর্চাটাকে আরো বাড়াতে হবে। আমাদের সামনে কিন্তু অনেক পথ বাকি আছে। মানে আমাদের একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে নজরুল একটা বড় প্রেরণা, বড় আদর্শ হয়ে আমাদের সামনে প্রতিভাত হবে। নজরুলের কবিতাগুলো যে বাচ্চা বেলায় আমরা পড়েছিলাম স্কুলের বইয়ে, ইন্টারমিডিয়েটের বইয়ে, সেগুলো আবার আনতে হবে। তার জীবনী আবার আমাদের এখন আমি হাফিজ ভাইকে বলবো যে অ্যাজ বিং এ জার্নালিস্ট, একজন ভালো বড় সাংবাদিক হিসাবে আমাদের সকলের দায়িত্ব, আপনারও দায়িত্ব যে পাঠ্যপুস্তকগুলোতে নজরুলকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে এবং বিশ্ববিদ্যালয় স্কুলে নজরুলকে পাঠ্য করে উপেক্ষিত আছে, এই ব্যাপারে আমাদের করণীয়। এটা সবাই মিলে একটা দাবি তুলতে হবে, আমাদের সবকিছু ঢেলে সাজাতে হবে। যেহেতু নতুন বিন্যাসের মধ্যে আমরা যাচ্ছি, নজরুল চর্চাটাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে সারা দেশে এবং এটা যেন আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে দাঁড়ায়। আমাদের চেতনায়, আমাদের কাজে, সব কিছুর মধ্যে একটা নজরুলকে আশ্রয় করলে আমরা নিজেরাই উপকৃত হব। নজরুলের তো কিছু আসা যায় না, ব্যক্তি নজরুলের, তাই না? তাই তো। এবং নজরুলের সৃষ্টিশীলতার সময় আপনি জানেন খুবই স্বল্প, 20 থেকে 22 বছর। এর মধ্যে যে এত বহুমুখী প্রতিভার এবং একটা ঐশ্বরিক প্রতিভা বলতে হবে, অসাধারণ একটা, মানে এত দারিদ্র্যের মধ্যে, এত কষ্টের মধ্যে, এত প্রতিকূলতার মধ্যে পড়াশোনাটাও শেষ করতে পারেননি সত্যিকার অর্থে, এত মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও। তারপরেও যেই সৃষ্টির ফসল, অসম্ভব বিশাল একটা ক্যানভাসে তার বহুমাত্রিক প্রতিভার যে আমরা প্রতিফলন দেখি, সেগুলিকে আমাদের সংহত করতে হবে, আমাদের জানাতে হবে। আপনি নিজে দীর্ঘদিন নজরুল ইনস্টিটিউটে ছিলেন, নজরুলের কিন্তু অনেক কিছু অনাবিষ্কৃত আছে এবং মূল্যায়নেরও দরকার আছে, পুনর্মূল্যায়নেরও দরকার আছে। আমাদের নতুন জেনারেশনের কাছে এগুলি পৌঁছে দিতে হবে, তাদেরকে সঞ্জীবিত করতে হবে, যাতে আমরা একটা সত্যিকারের শোষণহীন
একটা শোষণমুক্ত সমাজ, দেশ একটা পাই, দেশ হ্যাঁ, যেন হ্যাঁ। গঠন করতে পারি। আমি এখন যে নাসির আপার জেনারেশন কাছে- জেড আছে, জি জেনারেশন যে আমরা বলছি, ওদের মধ্যে কিন্তু একেবারেই এই কৌলিন্য মলিন্য এগুলো একেবারেই নেই। তারা সবাইকে সহোদর ভাই হিসেবে জানে, এবং সেই ভাবনাটা, নজরুলের সেই ভাবনাটা যদি সবার মধ্যে আমরা রাখতে পারি, যে আমরা যারা দেশে বসবাস করি সবাই আমরা ভাই ভাই, সবার কল্যাণেই আমাদের মানে সমাজের কল্যাণ। একটা বিষয় আমার মনে হচ্ছে যে অনেকে নজরুলকে হয়তো পড়েন না, মানে সবাই তো আর পাঠ করে না, কিন্তু নজরুল যে মানুষের কবি এটা কিন্তু সবাই জানে, এবং নজরুলকে যে তাদের দরকার সেটা তারা জানে। এবং এই প্রজন্ম যে নজরুলকে এতটা ভালোবাসে সেটা আমরা জানতাম না, একটা জেনারেশন গ্যাপ আমাদের সঙ্গে ওদের আমাদের আছে। বিরাট কিন্তু একটা ওরা চোখ কিন্তু নজরুলকে খুলে সত্যি গেল, ভালোবেসেছে তরুণরা, কারণ ওরা জানে যে নজরুল সারা জীবন তাদের কথা সাম্যের বলেছে। কথা বলেছে, সাম্যের কথা বৈষম্যহীন এবং তাদের কথা বলেছে, তারুণ্য যে তার বিখ্যাত তাই একটা না? মানে বক্তব্য। সে বলছে যে যেদিন এই তরুণরা এক হয়ে একত্রিত হয়ে রামাদের এবং গামাদেরকে ধনঞ্জয় দিয়ে প্রহাণেন ধনঞ্জয় যে বিদায় করবে, সেদিনে অসাধ্য সাধন হবে। সেটা সেই হয়েছে। অসাধ্য সাধন তো এখানে হলো, তাই না? তরুণরাই দেখিয়ে দিল। তরুণরাই দেখিয়ে দিল। এবং তার এবং একটা উনি প্রত্যেকটা বক্তৃতার আগেই বলতেন যে আমি তারুণ্যের কবি, আমাকে বিরাট বক্তৃতা দিতে বলো না, আমি কবিতার মধ্যে আমার সব কথাগুলো বলে গেছি। এই যে আপনার মনে আছে কিনা, হেনরি গ্লাসি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোকলোরিস্ট, তিনি বলেছিলেন যে পৃথিবীতে যদি দুটি বিখ্যাত কবিতা বিশ্ব থেকে বলা হয়, তাহলে সেটা হচ্ছে বিদ্রোহী, আর একটা হলো কবিতা। টি.এস. এলিয়টের ওয়েস্টল্যান্ড। দুটি কবিতার কথা উনি বললেন। আমি ওয়েস্টল্যান্ড পড়েছি, কিন্তু আমি দেখেছি যে নজরুলের বিদ্রোহী কবিতা ধারে কাছে নেই। না, বিদ্রোহী কবিতার মধ্যে তিনি যত জায়গা থেকে উনি উপমা নিয়ে এসছেন, হ্যাঁ, গ্রিক মেথোলজি থেকে শুরু করে আমাদের যে হিন্দু মেথোলজি আছে, তারপরে ইসলামিক হিস্ট্রি আছে, সব কিছু মিলে তার প্রোডাকশনটা এমন অনবদ্য, এটার সাথে আমাদের অনেক বছর লাগবে মিলিয়ে আরেকজনকে না, কবিতা এখন লিখতে। আমরা ওয়েস্টল্যান্ড পড়েছি, সেখানেও আছে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে সে চয়ন করেছে, সেখানেও আমাদের লাস্টে শেষ হচ্ছে ওম শান্তি দিয়ে, সব ঠিক আছে। কিন্তু এরকম উদ্দীপ্ত করা একটা জাতির মেরুদণ্ড তৈরি করে দেওয়া, যেটা আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলছেন যে নজরুলের বিদ্রোহী কবিতা পড়ে আমরা সবাই একটি অতি মানুষের রূপান্তরিত হই। অবশ্যই বলেছেন, তাই না হাসান ভাই? আপনি তো নিজে একজন কবি। এবার একজন কবি আমাকে জিজ্ঞেস করেছে, জানেন আপনাদের কোনো কবিতা তো তরুণরা কেউ পড়লো না, শুধু নজরুলকেই কেন পড়লো? আমি বললাম এটা আমাদের অক্ষমতা, আমরা শুধু শিল্পের আমরা দিকে সেটা তাকিয়েছি, সেভাবে ধারণ মানুষের করতে দিকে পারিনি। তাকাইনি। সেটাই, নজরুল শিল্পের দিকে তাকাননি, মানুষের দিকে তাকিয়েছিলেন, এই জন্য মানুষ তাকে গ্রহণ করেছে। আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, মানে এখনো পর্যন্ত যতদিন এই অনাচার থাকবে ততদিন আমরা নজরুলকে পড়ব, ততদিন নজরুলকে আমাদের পড়তে হবে, নজরুলকে আমাদের আলিঙ্গন করতে হবে, নজরুল ছাড়া আমাদের তো এবং কোনো উপায় নেই। উন্নত মমশির এবং নজরুল দেখেন, নজরুল কিন্তু হাফিজ ভাই আপনি লক্ষ্য করেছেন, সে মজুদ্দারের বিরুদ্ধে, এই সমস্ত দুর্বৃত্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে, এবং অসৎ সাংবাদিক, সাংস্কৃতিক ধর্ম ব্যবসায়ী সবার বিরুদ্ধে নজরুলের কথা আছে। কুলি মজুর কবিতাতেই তো আছে, কবিতাতে রয়েছে, আছে। হ্যাঁ, এবং মানুষ কবিতায় আছে। এবং তিনি উৎপাদনের সঙ্গে যুক্ত করেছেন নিজেকে, ওটসে চাচি জগৎবাসী ধরকসে লাঙল, কৃষকদের সঙ্গে ছিলেন, শিল্প কলকারখানা হচ্ছে সেখানে শ্রমিকদের উপর নির্যাতন, সেখানে তিনি কথা বলছেন, মানে কথা বলেননি তার সময়ে অন্যায়ের বিরুদ্ধে, এমন কোনো জায়গা তো আমরা পাই না নজরুলের। সেটা এখন তিনি আমাদের জন্য অনেক অনিবার্য। আমি হাসান হাফিজ ভাইয়ের কাছে যেতে চাই যে আপনার চেতনায় কিংবা আপনার দৃষ্টিতে নজরুল আমাদের সাহিত্যের কোন জায়গায় আছেন? নজরুলকে আমরা কিন্তু যথাস্থানে এখনো প্রতিস্থাপন করতে পারিনি। আপনি জানেন যে মানে অল্প দু একটা ভাষা ছাড়া সারা বিশ্বে কিন্তু নজরুলকে আমরা এখনো পৌঁছে দিতে পারি, সেটা আমাদের ব্যর্থতা, সেই দিকে আমাদের নজর দিতে হবে। এখন আমরা একটা বিশ্বগ্রামে বাস করি, গ্লোবাল ভিলেজে আমরা বাস করি, এখন এত যোগাযোগ সহজ হয়ে গেছে মানুষের মধ্যে, আমাদের যে হৃদ্য ঐতিহ্য আছে সেটা কিন্তু আমরা পৌঁছে দিতে পারছি না, সেগুলির দিকে নজর দিতে হবে। আমাদের এত অহংকৃত ঐতিহ্য আমাদের আছে, সাংস্কৃতিক ঐতিহ্য, উত্তরাধিকার আছে, সেটা আমাদের পৌঁছে দিতে হবে, তরুণদের মধ্যে সেটা সঞ্জীবিত করতে হবে, এবং নজরুল চর্চাটাকে বাড়াতে হবে, নজরুল সঙ্গীতের চর্চাটাকে বাড়াতে হবে। তরুণরা কিন্তু নিজের থেকে, তাদেরকে কেউ কিন্তু ইম্পোজ করেনি, তারা নিজেরা ভালোবেসে আবিষ্কার করে সেটার থেকে উদ্দীপিত হয়েছে, এবং তারা একটা অসাধারণ জিনিস দেখিয়েছে, বিশ্ব একটা মডেল একটা তৈরি করেছে। সেখানে কিন্তু নজরুল একটা বড় ভূমিকা পালন করেছে, বিশাল ভূমিকা পালন করেছে, সত্যিকারের জাতীয় কবির ভূমিকা আমরা দেখতে পেলাম নজরুল, তাই না? আমি নাশিদ আপার কাছে যেতে চাই যে আমরা আমাদের যে নজরুলের যে গান, নজরুলের যে কবিতা, এইগুলো আমাদের যে দূতাবাসগুলো আছে, তার জন্ম মৃত্যুবার্ষিকী তারা সেখানে পালন করা উচিত।
তার অনুবাদগুলো সেই দেশের ভাষা লোকদেরকে দেওয়া, লোকদেরকে দেওয়া উচিত। লাইব্রেরিগুলোতে যেটা দেওয়া। আমরা দেখেছি যে অন্যান্য দেশ কিন্তু করে। অবশ্যই কিন্তু করে। আমাদের এই দেশের এম্বাসিগুলোতে এরকম ভূমিকা খুব কম রাখে বলে আমরা জেনেছি। সেটাও কিছুটা জিওপলিটিক্যাল, যেগুলো আমরা আলোচনা করি, যে অন্যান্য কবিদেরকে আরো প্রাধান্য দেওয়া। কারণ যেই সময়টা 1971-72-এর দিকে কবি কাজী নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি করলাম, সেই মননটা তো পরিবর্তন হয়ে গিয়েছিল আমাদের একাডেমিয়া যারা ইন্টেলিজেন্সিয়া আছেন। তো এখন আমাদেরকে নিজেদেরকে কাজ করতে হবে যে কবি কাজী নজরুল ইসলামকে আমাদের জোর করে আর কাউকে চেনাতে হবে না, ওনাকে চিনে নিয়েছে যে চিনবার সে এই চিনে নিয়েছে। উপমহাদেশের অনেক বড় বড় দেশের সাধারণ মানুষ গাইছে নজরুলের গান। হ্যাঁ, ওরা ঝঞ্ঝার মতো চিনেছি উদ্দাম, আমারে হ্যাঁ। আজিকে আমার আমার খুলিয়া খুলিয়া গিয়াছে গিয়াছে সব সব বাঁধ। এবং সেদিন যে রক্ত নিশি ভরে গেয়ে মনজুরুল মতিন যে আগুনটা লাগিয়ে দিল, সমস্ত ছাত্রছাত্রীরা তখন নজরুলের গান গাইতে আরম্ভ করলো। হ্যাঁ, জনন শন বন্দি ওঠো রে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত জাগো, কত অত্যাচারে আজ বজ্রহানি, হাকে নিপীড়িত জনগণ শোষিত বাণী। এগুলো কথা আর কে লিখেছে? কাজী নজরুল পৌঁছে গেছে আমাদের দ্বারে দ্বারে। এখন সেটাকে আমাদের মেনটেন করতে হবে। আমাদের সকল অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের গান, তার কথা, তার সম্পাদকীয়, তার নাটক, এগুলোকে বেশি বেশি করে এনে আমাদের দর্শকদের সামনে, ছেলেপেলেদের সামনে নতুন করে ঢেলে সাজাতে হবে সবকিছু। আমি বললাম যে নজরুল চর্চাটা সংবাদপত্রেরও বড় ভূমিকা আছে, গণমাধ্যমগুলির ভূমিকা আছে। নজরুল নিয়ে অনুষ্ঠান কয়টা হয়? কাজী নজরুল ইসলাম বলছেন বারে বারে যে লেখাপড়া করে আমি একটা সাব রেজিস্ট্রার হব, এরকম ধরনের মনন কেন তৈরি হলো আমাদের মধ্যে? উনি নিজে তো চাকরি ত্যাগ করেছেন। হ্যাঁ, উনি সবসময় বলতেন যে তুমি আর 10 জনকে চাকরি দেবে, যেটা প্রফেসর ইউনূস আমাদেরকে ঢুকেই বললেন যে আমি চাকরি খুঁজবো কেন, আমি এমন একটা জায়গায় থাকবো এবং দারিদ্র্যকে আমরা হ্যাঁ, জাদুঘরে অতিক্রম পাঠাবো। করবো। হ্যাঁ, তো সেটার থেকেও তো আমরা কবি কাজী নজরুল ইসলাম থেকে শিক্ষা নেব। অনেক অসাধারণ আলোচনা আজকে এখানে হলো। আমি একদম শেষে চলে এসেছি। আমি হাসান হাফিজকে বলবো যে আপনি নজরুলকে যে ভালোবাসেন, এক কথায় আজকে কেন নজরুলকে প্রতি আজকে আমাদের ভালোবাসা আরও বাড়লো, এক কথা যদি আপনি একটু দর্শকদের বলেন। সময়ে কিন্তু আমাদেরকে চিনিয়েছে আসলে, মানে আমাদের প্রয়োজনেই আমরা নজরুলকে আবিষ্কার করেছি, তাকে আশ্রয় করেছি এবং তার কাছ থেকে আমরা উজ্জীবিত, অনুপ্রাণিত হয়েছি, উদ্বুদ্ধ হয়েছি। এবং আমাদের আরও সংকট আসবে ভবিষ্যতে, সেখানেও আমরা নজরুলের আশ্রিত হব, নজরুলের কাছ থেকে আমরা প্রেরণা পাবো। মানে এগিয়ে চলার যৌবনের দূত হয়ে আমরা সেই অন্যায়কে, অসাম্যকে, বিশৃঙ্খলাকে, দারিদ্র্যকে আমরা সেইখান থেকে আমরা মুক্ত চিন্তার মানুষ হব এবং সত্যিকারের একটা দেশ বিনির্মাণ করতে আমরা সক্ষম হব। অসাধারণ। আমি আপার কাছে যাব, নাশিদ আপা। এই যে এতগুলো বছর আমি নজরুল স্টাডিজের সাথে জড়িত, গানে বলেন, অনুবাদে বলেন, গবেষণায় বলেন, কত চ্যানেলকে আগে আমি অনুরোধ করেছি যে ঝঞ্ঝার মতো উদ্দাম এটা তোমরা দেখাও, কিন্তু আজকে আমার কাউকে অনুরোধ করতে হয়নি। ছাত্ররা, জনতা যখন মাঠে নেমেছে তখন এই গান গেয়েই তারা মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। আমি তো মনে করি এই মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মানে এই গানটি সব স্কুল কলেজে প্রতিনিয়ত গাওয়া উচিত। একেবারে আমাদের তাই। জাতীয় চল 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 রণসঙ্গীত আমাদের জাতীয় চরিত্রের সঙ্গে একটা বড় মিল আছে এই গানের। অবশ্যই। এবং নজরুল বুঝে এই গানটা লিখেছিলেন। এবং আমাদের যে স্বভাব, আমাদের যে আবেগ, আমাদের যে ভালোবাসা দেশের প্রতি, সেটা প্রকাশের জন্য এই মোরা ঝঞ্ঝার মতো উদ্যম এই গানটি সব স্কুলে প্রতিনিয়ত গাওয়া উচিত, বিশ্ববিদ্যালয়ে গাওয়া উচিত। আমাদের সবাই ঘরে ঘরে গানটি চলে যাওয়া উচিত বলে আমি বিশ্বাস করি। আপনারা দুজন অসাধারণ কথা বলেছেন আজকে নজরুলের এই মৃত্যুবার্ষিকীতে। আমি মৃত্যুবার্ষিকী বলবো না, নজরুলের কোনো মৃত্যু নেই, নজরুল স্মরণ এই অনুষ্ঠানে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আপনারা যতদিন বাঁচবেন, আমরা যতদিন বাঁচবো, এই স্মৃতি আমাদেরকে তাড়িত করবে যে আমরা যে কবিকে ভালোবাসতাম সেই কবি কতটা জাগরুক, কতটা চিরঞ্জীব, কতটা মানুষের কাছে প্রাণদায়ী। এবং সুভাষ মুখোপাধ্যায়ের সেই কবিতা, নজরুল কোথায় ঘুমিয়ে আছেন সেটি বড় কথা নয়, তিনি কোথায় জেগে আছেন সেটি বড় কথা। নজরুল জেগে আছেন আমাদের অন্তরে, আমাদের চেতনায়।